নমস্কার, আপনাদের সামনে চলে এলাম একেবারে নতুন ভাবে আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে। এটাই তো এখন ইন থিং, নাকি কি বলেন? আমরা তিন সাংবাদিক বন্ধু আসলে ঠিক করলাম অনেক হয়েছে, বড় চ্যানেল, বড় সংবাদপত্র আর তাদের বড় বড় মালিক পক্ষের হয়ে অনেক বলেছি। এবার আর কোনো পক্ষ নেব না। এবার আমরা আমাদেরই পক্ষে, সাধারণের পক্ষে কথা বলবো। সেটাই এখন দরকার কিনা বলুন? আচ্ছা, আমরা কি মরে গিয়েছি? আমরা মানে এই দুর্ভাগা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলগুলির সদস্য সমর্থক, যারা একটি মেয়ের বাবা, একটি মেয়ের মা, প্রেমিকার প্রেমিক, বান্ধবীর বন্ধু, আমরা সকলে কি মরে গিয়েছি ভেতরে ভেতরে? যদি না মরতাম তাহলে এই গত কয়েকদিনে শহরটা স্তব্ধ হয়ে যেত। যে শহরে একটি আইন কলেজের ঘরে একটি মেয়েকে গণধর্ষণ করা হয়, কলেজেরই নিরাপত্তা রক্ষীর ঘরে সঙ্গীদের নিয়ে জমিয়ে গণধর্ষণ করে প্রভাবশালী প্রাক্তন ছাত্র নেতা। বাইরে তখন অসহায় বসে থাকেন রক্ষী, তিনি ঠুঁঠো জগন্নাথ। গণধর্ষণের আগে হকি স্টিক দিয়ে পেটানো হয় মেয়েটিকে। সেই শহর যদি প্রতিবাদে, বিক্ষোভে, রাগে, ঘেন্নায়, চিৎকারে ফেটে না পড়ে, তাহলে আমরা কেউ আসলে বেঁচে নেই, আমরা মরে গেছি। আমাদের মৃত চোখের সামনে একটি মেয়েকে গণধর্ষণ করছে তৃণমূলের নেতারা, আমরা দেখছি, বোবা দৃষ্টিতে দেখছি, কিচ্ছু করছি না কেউ, কিচ্ছু না। একটা মিছিল, দুটো মিছিল, তিনটে মিছিলে হাঁটাকে কিচ্ছু করা বলে না। একটি মেয়েকে কলেজের রুমের ভেতরে গণধর্ষণ করা হচ্ছে ভর সন্ধ্যায়, 3 ঘন্টা ধরে চলছে ধর্ষণ, অথচ কলকাতা শহরে আগুন জ্বলল না, কেউ পথ অবরোধ করলেন না, ধর্মঘটের ডাক এলো না। কি আশ্চর্য সত্য এই শহরে এখন! কলকাতা শহরটাই যেন মর্গে পরিণত হয়েছে, কোটি কোটি লাশ ঘুরে বেড়াচ্ছে এই শহরে। তারা লাইভ দেখছে ধর্ষণের খবর, কলেজের ঘরে ঢুকিয়ে দলবদ্ধ ধর্ষণ। কি অপরাধ করেছিল মেয়েটি? প্রভাবশালী নেতার প্রেমের প্রস্তাবে না বলেছিল। হায় রে মেয়ে, তুই তো পশ্চিমবঙ্গে থাকিস, মমতাময়ী দিদির ভাইদের রাজ্যে তাদের প্রেম প্রস্তাবে না বলার স্পর্ধা আসে কোত্থেকে? তাই ইউনিয়ন রুমে ঢুকিয়ে মার, তাই কলেজের মধ্যে রেপ, গ্যাং রেপ, তাই ধর্ষণের পরে হুমকি, কাউকে ধর্ষণের কথা বললে প্রেমিককে খুন করে দেব। সাবাস তৃণমূল কংগ্রেস, এই না হলে মাস্তানি, এই না হলে কলার তোলা পৌরুষ। কয়েক বছর আগে তাপস পাল বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে দেব। নারী নির্যাতনের সেই দৃপ্ত নিশান হাতে ঘুরছে তৃণমূলের সোনার ছেলেরা। এই রাজ্যের কর্ণধার একজন মহিলা, সেই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে ধর্ষণ ছোট্ট ঘটনা। এই রাজ্যে পঞ্চায়েত ভোটে বিরোধী দলের হয়ে মনোনয়ন জমা দিলে প্রকাশ্য রাজপথে শাড়ি খুলে নেওয়া যায়। সেখানে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যানের মতো গুরুতর অপরাধে গণধর্ষণ। আর এমন কি এইটুকু মারদানি না থাকলে কি চলে? আচ্ছা, মেয়েটি ওখানে গিয়েছিল কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সত্যি তো, কেন যাবে মেয়েটি? সেও অবশ্য তৃণমূল ছাত্র পরিষদেরই কর্মী, কিন্তু কেন যাবে? কেন সে আগেই কোনো আশ্চর্য ক্ষমতা বলে বুঝে নিতে পারেনি তাকে একটু পরে 3 জন ছাত্র নেতা গ্যাং রেপ করবে? তৃণমূলের রাজত্বে থাকতে হলে এটুকু আগে থেকে না বুঝে নিলে চলবে? বেচারা নির্বোধ মেয়েটি বোঝেনি, তাই তার উপর দিয়ে চলল গণধর্ষণের স্টিম রোলার। দোষ তো প্রশাসনের নয়, ওই মেয়েটির। সে গেল কেন ওখানে? তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, একজন বন্ধু আরেকজন বন্ধুকে ধর্ষণ করলে প্রশাসন কি করবে? ঠিকই তো, প্রশাসন কি করবে? প্রশাসন কেন একটি মেয়েকে ধর্ষণের হাত থেকে রক্ষা করবে? প্রশাসনের কাজ ধর্ষকদের রক্ষা করা, কারণ ধর্ষকরা উন্নয়নের কাণ্ডারি। প্রশাসন কেন উন্নয়নের মহান রথের চাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? কসবার কলেজে গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যার ছবি রীতিমতো জলজল করছে তা বড় তৃণমূল নেতাদের পাশে, তার অতীতটা ঠিক কেমন শুনুন।
আজ থেকে 11 বছর আগে 2014 পুলিশের খাতায় প্রথম নাম ওঠে মনোজিতের। একজন যুবককে বাঁশপেটা করে খুনের চেষ্টা করেছিল সে। সেই শুরু। তারপর থেকে অপ্রতিহত গতিতে লুম্পেনবাজির হাইওয়েতে গাড়ি ছুটিয়েছেন তিনি। 2017 কসবা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এই ল কলেজেরই এক ছাত্রকে বেধড়ক পিটিয়ে অস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে তার নামে। পরের বছর 2018 আবারও অস্ত্র আইনে মামলা। কালীঘাটের এক ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। 2022 হরিদেবপুর থানা এলাকায় মহিলার শ্লীলতাহানি মারধরের অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে। ওই বছরই কসবা থানায় তার নামে অভিযোগ হয় কলেজের এক ছাত্রকে মারধরের ঘটনায় নাম জড়ায় মনোজিতের। গত বছর 2024 এক যুবককে মারধরের ঘটনায় টালিগঞ্জ থানায় মামলা হয় তার নামে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? অথবা হয়তো একেবারেই আশ্চর্যজনক নয়, সবকটি ক্ষেত্রেই সহজে জামিন পেয়ে গিয়েছে মনোজিৎ। প্রশ্ন উঠছে, শ্লীলতাহানি বা অস্ত্র আইনের মামলায় কিভাবে জামিন পেল সে? তাহলে কি তৃণমূল রাজত্বে প্রভাবশালীদের ক্ষেত্রে দেশের আইন প্রযোজ্য নয়? হয়তো এই বিপুল প্রভাবের কারণেই কলেজের একের পর এক মেয়ে মনোজিতের লালসার শিকার হয়েও কিচ্ছু করতে পারেননি। এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে ভয়ঙ্কর সব যৌন নির্যাতন, মারধর, ব্ল্যাকমেলের একাধিক অভিযোগ। মনোজিৎ কলেজ জীবনে বহু ছাত্রীকে হেনস্থা করেছে বলে অভিযোগ। মিডিয়াকে ভুক্তভোগীরা জানিয়েছেন সে প্রায়শই কলেজের ছাত্রীদের শরীরের বিভিন্ন অংশের আপত্তিকর ছবি তুলে সেই ছবি বন্ধুদের সঙ্গে শেয়ার করত। মনোজিতের বিকৃতি এত দূর পর্যন্ত পৌঁছেছিল যে সে নিজের সঙ্গমের ভিডিও মোবাইলে তুলে রাখতো এবং অনুগামীদের সেই ভিডিও দেখিয়ে গর্ব অনুভব করত। মনোজিতের ঘনিষ্ঠরা দাবি করেছেন সে হিসেব রাখত কতজনের সঙ্গে শারীরিকভাবে লিপ্ত হয়েছে সে। সামন্ততান্ত্রিক, পিতৃতান্ত্রিক মানসিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল মনোজিতের আচরণ। কলেজে সদ্য ভর্তি হওয়া বহু ছাত্রীকে সরাসরি বিয়ের প্রস্তাব দিত মনোজিৎ। প্রত্যাখ্যাত হওয়ার পরে শুরু হতো শারীরিক ও মানসিক নির্যাতন। বিভিন্ন ভিডিও তুলে ব্ল্যাকমেল করা হতো মেয়েদের। মনোজিতের কারণে কলেজে ট্রিপে যাওয়া দুঃস্বপ্নে পরিণত হয়েছিল মেয়েদের। এক ছাত্রী জানিয়েছেন তিনি 5 ঘন্টা ধরে কলেজ ট্রিপে নিজেকে লুকিয়ে রেখেছিলেন মনোজিতের হাত থেকে বাঁচার জন্য। প্রভাবশালী এই তৃণমূল ছাত্রনেতার নেশা ছিল বিভিন্ন মেয়েদের সঙ্গে রাফ যৌনতা করা এবং ওই মেয়েদের শারীরিক যন্ত্রণার ভিডিও তোলা এবং অন্যদের দেখানো। কেবলমাত্র মেয়েদের যৌন নির্যাতনই নয়, অন্যদের সঙ্গেও রীতিমতো দানবিক আচরণ করত মনোজিৎ। 2013-তে এক ক্যাটারিং কর্মীকে ছুরি দিয়ে আঘাত করে আঙুল কেটে দেয় সে। সেই ঘটনার পরে প্রায় 3 বছর নিখোঁজ ছিল। এই ঘটনায় বেশ হইচইও হয়। বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিল মনোজিৎ। ঠিক কতটা দাপট ছিল মনোজিতের? পুলিশের জেরায় ধর্ষণের কথা স্বীকার করেছে সে ধর্ষণ করছিল, সঙ্গী দুজন ভিডিও করছিল। পুলিশকে মনোজিৎ জানিয়েছে এর আগেও এমন ঘটনা বহুবার ঘটিয়েছে সে, কিন্তু এবার এই মেয়েটি অভিযোগ করে দেবে ভাবতেও পারেনি। বামপন্থীরা এই রাজ্যে শূন্য হয়ে গিয়েছেন। মানুষ তাদের ভোট দেন না। কেনই বা দেবেন? এই এত বড় একটা ঘটনার পরও যারা কলকাতা শহরে কোনো ধর্মঘট ডাকা দূরের কথা, গুরুত্বপূর্ণ কোনো মোড় অবরোধ করলেন না, তাদের কেন ভোট দেবেন মানুষ? এই রাজ্যে একসময় 1 পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগুন জ্বলেছিল। আর এই 2025-এ একটি মেয়েকে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যানের অপরাধে কলেজ রুমে গণধর্ষণ করা হলো, অথচ কলকাতা শহরে আগুন জ্বলে উঠল না। এই আশ্চর্য শ্মশানের শান্তির মাঝে অবশ্য কয়েকজন বামপন্থী ছেলে মেয়ে ছিঁড়ে ফেলেছেন মমতা এবং অভিষেক ব্যানার্জির ছবি। সেই অভিষেক যার গা ঘেঁষে ছবি তুলেছিল গণধর্ষণের পান্ডা মাস্টার মাইন্ড।
তাতে বেজায় গোঁসা করেছেন তৃণমূলের নেতারা। অঘোষিত মুখপত্রে লেখা হয়েছে, এর জবাবে বামপন্থীদের পার্টি অফিসে হামলা হলে, জ্যোতি বসুর ছবি ছেঁড়া হলে কেউ যেন কিছু না বলেন। বেশ তো, উত্তম প্রস্তাব। গণধর্ষণের প্রতিবাদের দায় যদি বামপন্থীরা আক্রান্ত হন তাহলে বোঝা যাবে তারা এখনো জীবিত। বিজেপির কাছে স্বাভাবিকভাবেই কেউ নারী নির্যাতনের বিরোধিতা প্রত্যাশা করে না। যে দলের নেতারা কবর থেকে দেহ তুলে ধর্ষণ করার কথা বলেন তারা তৃণমূলের থেকেও কুৎসিত। এই তো দেখুন না, একটা বছর পার হতে চললো, অভয়া এখনো বিচার পাননি। রবীন্দ্রনাথ নজরুলের কলকাতায়, শরৎচন্দ্রের কলকাতায়, বেগম রোকেয়া মাতঙ্গিনীর বাংলায় একটি মেডিকেল কলেজের ভিতরে একজন মেডিকেল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। বাংলা ফেটে পড়েছিল প্রতিবাদে। রাত দখলের সেই আশ্চর্য আগুন এখন নিভু নিভু। আমরা কি আরো একবার জ্বলে উঠব না? ধর্ম, বর্ণ, রাজনৈতিক পথ, বৃত্ত সব ব্যবধান ভুলে একটার পর একটা ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণ করে খুন ঘটবে, ঘটেই চলবে, আর আমরা শুধু দেখে যাব। পিকনিকের শেষে ক্লান্ত সন্ধ্যায় গন্তব্যে ফেরার মতো কিছু মৃদু অরাজনৈতিক প্রতিবাদের শিকলে বেঁধে রাখবো নিজেদের। গোটা শহর যখন পড়ে, সেই আগুন এড়াতে পারে না দেবালয়। আরজি কর ল কলেজের দানবরা যখন আমার বা আপনার ঘরে ঢুকে আমার বোনকে, আমার মেয়েকে বা আমাকেই টেনে বার করবে কয়েকজন মিলে, আসুন সব শেষ হয়ে যাওয়ার আগে একবার চিৎকার করি। মৃদু মন্দ প্রতিবাদের পেলবতায় নয়, ভীষণ রাগে বাহ তৃণমূল চমৎকার, ধর্ষকদের পাহারাদার বলার স্পর্ধা দেখাই রাজপথে নেমে। নয়তো বাঁচার কোনো পথ আর খোলা নেই। আজ এটুকুই বলার, কিন্তু এ তো সবে শুরু করলাম, থামছি না, থামবো না। আমাদের মুখ বন্ধ করা যাবে না। আবার আসছি শিগগির আরো খবর, আরো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ আমাদের নজর থাকবে পরিস্থিতির ওপর। আমরা খবরদারি করব না, নজরদারি চালাবো। নমস্কার।